অডিও বুক চ্যানেলে সবাইকে স্বাগতম। পড়ছি চিরঞ্জিত ওঝার গল্প অজানা নিরাময়। আজ পড়ছি প্রথম পর্ব। সেই দেখা হওয়ার পর থেকেই লোকটা এমন ভাব দেখাচ্ছে যেন অচিন্ত ইন্টারভিউ নিতে নয়, দিতে এসেছে। আবার ভান করছে যেন বিশাল কিছু আবিষ্কার করেছে, ইতিহাস গড়ে ফেলেছে। এরকম গ্রেট সায়েন্টিস্টদের হাড়ে হাড়ে চেনে সে। সবার মাথায় শুধু খবরের কাগজে নাম বের করার ধান্দা। এই বিজ্ঞানী প্রাক্তন অধ্যাপক বিকাশ মহাপাত্র তাদের এডিটর রাজেন্দ্র প্রসাদ চৌধুরীর বাল্য বন্ধু না হলে মুখের ওপর জবাব দিয়ে দিত সে। অচিন্ত প্রফেসরকে ভালো করে দেখল। ছিপছিপে, 5.5 মতো লম্বা, সাদা পাজামা পাঞ্জাবির উপর ছাই রঙের চাদর। তেমন কোনো বিশেষত্ব নেই। পুরুলিয়ার কোন কলেজে যেন পড়াতেন এককালে। এডিটর সাহেবের কাছে শুনেছিল সে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় পৈতৃক বাড়িতে ফিরে এসেছিলেন ভদ্রলোক। পুরনো বনেদি বাড়ি, টাকা পয়সার অভাব ছিল না। সেই থেকে নিজেকে প্রায় পুরোপুরি ঘরবন্দি করে ফেলেন। কি কারণে তা তার শ্রেষ্ঠ বন্ধু এডিটর সাহেবও বলতে পারেননি। তালা খুলে দরজাটা মেলে ধরলেন বিজ্ঞানী। অচিন্ত এখন নারীর সঙ্গে তার গবেষণাগারে। সমস্ত কেমিক্যালের মিশ্রিত গন্ধ ঘর থেকে বেরিয়ে আঘাত করলো অচিন্তর নাকে। এই গন্ধ তার চিরকালের আকর্ষণ। নিজের ঘরে কেউ এত বড় ল্যাবরেটরি বানাতে পারে ধারণা ছিল না তার। এক নজরে সে যা বুঝলো, ল্যাবটা মূলত মাইক্রোবায়োলজির উপর। বোতলবন্দি প্রাণী বা উদ্ভিদ খুব বেশি না থাকলেও দেওয়ালে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার ডায়াগ্রামের অভাব নেই। ঘরের এক কোনায় আবার দেওয়াল জোড়া গিনিপিগ এবং মানুষের জিনের ডায়াগ্রাম। তারই সামনে বেশ বড় কিছু একটা ঢাকা দিয়ে রাখা আছে। প্রফেসর সেদিকে এগিয়ে গেলেন। অচিন্ত অনুসরণ করল। সেই ঢেকে রাখা বস্তুটির উপর হাত রেখে প্রফেসর বললেন, জিনতত্ত্বের বোঝো কিছু? জিন প্রযুক্তিকে আমি অভিনবভাবে ব্যবহার করেছি। অচিন্ত এই একই কথাটা বিভিন্নভাবে শুনে আসছে এনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে। সে আর থাকতে না পেরে বলল, আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, মৃদু হাসলেন প্রফেসর। তার আগে যে এই কাজ করতে পারে তার সঙ্গে আলাপ সেরে নাও। তিনি জিনিসটার উপর থেকে ঢাকা সরিয়ে দিলেন। কাপড়ের তলা থেকে বেরিয়ে পড়ল অচিন্তর দেখা সবচেয়ে অদ্ভুতুরে যন্ত্রটি। জিসিএমআর ঘোষণা করলেন প্রফেসর। জেনেটিক কোড মডিফাইং রেডিয়েটর। একদিকে টেবিল ল্যাম্পের মতো বাঁকানো একটা যন্ত্রাংশ, মুখটা সরু নলের মতো। পাশেই প্রায় 6.5 ফুট লম্বা নরম ফ্লোর, মনে হয় পরীক্ষাধীন ব্যক্তি বা প্রাণীকে শুইয়ে রাখার জন্য। টেবিল ল্যাম্পের মতো জিনিসটা সেদিকেই তাক করে আছে। পুরোটাই একটা নলাকার কাচে ঢাকা, নলের এক পাশে দরজা। ভেতরে উষ্ণতা ও বায়ুচাপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও আছে। বাইরে পাইলটের ড্যাশবোর্ডের মতো কন্ট্রোল প্যানেল, প্রতিটি বোতামের তলায় হাতে লেখা লেবেল সাঁটা। অচিন্ত অবাক চোখে দেখতে লাগলো। এবার ইন্টারভিউ শুরু হোক, নিজের প্রশ্নের মাধ্যমেই জেনে নাও ব্যাপারটা। অচিন্ত তাড়াতাড়ি কাঁধের ব্যাগ থেকে ট্যাপ রেকর্ডার বের করে কন্ট্রোল প্যানেলের পাশে রেখে প্রফেসরের দিকে ফিরল। আপনার এই জিসিএমআর কি? এর কাজ কি? প্রফেসর বললেন, এর নামের মধ্যেই আছে এর কাজ। এটা একটা রেডিয়েটর। ওই যে নলটা দেখছো, এর সাহায্যে একটি বিশেষ অনুপাতে আলফা, বিটা ও গামা রশ্মি পরীক্ষাধীন ব্যক্তির উপর ফেলা হয়। অনুপাতটা বলা যাবে না ফর অবভিয়াস রিজনস, কিন্তু কোনো মানুষের উপর এই রেডিয়েশনের প্রয়োগ করার উদ্দেশ্য কি? জিজ্ঞেস করলো অচিন্ত। কোনো জীবের শরীরের অনেক বৈশিষ্ট্যই জিনের উপর নির্ভরশীল, জানো তো? প্রায় সবই। তাহলে সেই জিনের গঠন বা জেনেটিক কোড বদলে দিলে তার শরীরটাও বদলানো যাবে, তাই না? মিউটেশন? সামান্য আগ্রহী হলো অচিন্ত। কিন্তু সে তো নিয়ন্ত্রণ করা এখনো পর্যন্ত যায়নি, তাই তো? মৃদু হাসলেন প্রফেসর। অচিন্ত একটু অবাক হলো। ইনি যেদিকে ইঙ্গিত করছেন সেটা যদি সত্যি হয় তাহলে এটা একটা বড় খবর। এই যন্ত্রের সাহায্যে একটা বিশেষ ধরনের মিউটেশন সৃষ্টি করা যায় প্রাণীর দেহে, বললেন প্রফেসর। এর প্রভাবে যে কোনো কোষের নিউক্লিয়াসকে 4000 গুণ জটিল করে দেওয়া যায়, যার ফলে নিউক্লিয়াসের গ্রানিউল অঞ্চলে একরকম সেন্সরি পার্টিকেল সৃষ্টি হয়,
যা আয়তনে নিউরনের 2.5 লক্ষ ভাগের 1 ভাগ হলেও 1.5 গুণ বুদ্ধির উদ্দীপক হবে। অচিন্তর হাঁ মুখ লক্ষ্য করতে করতে বললেন প্রফেসর, প্রতিটি কোষের মধ্যে মস্তিষ্ক সৃষ্টি হবে। অচিন্ত তাকিয়ে থাকল। অধ্যাপক বলে চললেন, এর ফলে প্রতিটি কোষের মধ্যে সমস্ত গুণ উৎপন্ন হবে যা একটি প্রাণীর দেহে থাকে। কোষ বাড়বে, সংকুচিত হবে নিজের ইচ্ছায় আর অবিশ্বাস্য গতিতে। এরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে, আর সবচেয়ে বড় কথা, কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী এরা একসঙ্গে জোট বেঁধে কাজ করবে, টিমওয়ার্ক। অচিন্ত কি বলবে কিছু ভেবে পেল না। সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রফেসর বললেন, পরখ করে দেখতে চাও? জবাবের অপেক্ষা না করেই তিনি একটি নীলচে তরলে ভর্তি টেস্ট টিউব তুলে নিয়ে একটা স্লাইডে 2 ফোঁটা ঢেলে অচিন্তকে দিয়ে বললেন, মাইক্রোস্কোপে দেখো। অচিন্ত কাছের মাইক্রোস্কোপে স্লাইডটা রেখে দেখল তরলের মধ্যে অজস্র নীলচে কোষ ভেসে বেড়াচ্ছে। কোষগুলো চেনা মনে হলেও ঠিক কোন কোষ মনে করতে পারল না। সম্ভবত এই অস্বাভাবিক রংটার জন্য। চিনতে পারছো? প্রফেসর জিজ্ঞেস করলেন। চেনা চেনা মনে হচ্ছে, তবে ঠিক প্লেস করতে পারছি না, বলল অচিন্ত। প্রফেসর হাসলেন। মানুষের স্কিন সেল? ও, মনে পড়ে গেছে অচিন্তর, আসলে ওই নীলচে রংটা রেডিয়েশনের প্রভাব, বললেন প্রফেসর। আমার রেডিয়েটর এদের মস্তিষ্ক দিয়েছে, এরা প্রত্যেকে এখন স্বয়ং সম্পূর্ণ। কিন্তু প্রফেসর, মিথিলিন ব্লু সলিউশনে তো, এখানে কি রংটা একেবারে সেরকম? একটু ভাবল অচিন্ত। না, মনে হয় এই নীল অন্য, এই নীল আমি নিজে আগে কখনো দেখিনি, বললেন অধ্যাপক। আর তাতেও যদি বিশ্বাস না হয়, এই দেখো। তিনি লেবেল মারা একটা কাচের বোতল বের করে অচিন্তকে দেখিয়ে বললেন, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তারপর নীলচে তরলের স্লাইডে 2 ফোঁটা অ্যাসিড ফেলে বললেন, জলদি দেখো। অচিন্ত মাইক্রোস্কোপে চোখ রেখে দেখল নীলচে কোষগুলো হঠাৎ কালো হয়ে গেল। প্রথমে পুড়ছে মনে হলেও পরক্ষণে বুঝলো কোষগুলো ঠিকই আছে, শুধু রংটা বদলে গেছে। সে চোখ তুলে দেখল নীলচে তরল পুরোপুরি কালো হয়ে গেছে। বর্ম, বিজয়ীর হাসি হাসলেন প্রফেসর। প্রোটেকশনের জন্য। আর এখানেই শেষ নয়, দেখো এবার কি হয়। অচিন্ত ফের মাইক্রোস্কোপে চোখ রেখে দেখল কালো বর্ম ভেঙে পড়ছে তরলের তলানিতে, আর কোষগুলোর সেই নীলচে রং আবার দেখা যাচ্ছে। সে জিজ্ঞাসু চোখে প্রফেসরের দিকে তাকালো। বর্মটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, প্রফেসর বললেন। সালফিউরিক অ্যাসিডকে ধরে একেবারে প্রসম বানিয়ে দিল। বিক্রিয়ায় উৎপন্ন সোডিয়াম সালফেট নিচে থিতিয়ে পড়লো আর কোষগুলো বেঁচে গেল। অচিন্ত বিস্ময়ের সঙ্গে বলল, কিন্তু বর্মটা এলো কোথা থেকে? আমার কাছে যা অ্যাপারেটাস আছে তাতে সঠিকভাবে জানা সম্ভব নয়, একটু গম্ভীর গলায় বললেন প্রফেসর। তবে এটা পরিষ্কার যে এসব হচ্ছে ওই মস্তিষ্কের জন্য। অচিন্তর গলায় আটকে থাকা সমস্ত উত্তেজনা এবার ছিটকে বেরিয়ে এলো। সে শূন্যে 2 হাত ছুঁড়ে বলল, অভাবনীয়! আমি তো ভাবতেই পারছি না যে এত বড় একটা আবিষ্কার ভারতে, কলকাতায় হয়েছে। কিন্তু এই রেডিয়েশন কোনো উদ্ভিদ বা প্রাণীদেহে প্রয়োগ করলে কি হবে? আমি কোনো উদ্ভিদের উপর প্রয়োগ করিনি, বললেন প্রফেসর। তবে গিনিপিগের উপর পরীক্ষা করার সময় দেখেছি সমস্ত ক্ষেত্রে রেডিয়েটেড বডি পার্ট নীল হয়ে যায়, আর সেটা আশ্চর্যজনকভাবে যে কোনো আঘাত বা রোগ জ্বালা প্রিভেন্ট করতে পারে। তার মানে তো একে দিয়ে রোগ বা আঘাতের চিকিৎসাও হতে পারে। একদম ঠিক, হেসে বললেন অধ্যাপক। রোগ বা আঘাতগ্রস্ত শরীরের অংশকে বা দরকার হলে পুরো শরীরকে রেডিয়েট করলেই পূর্ণ আরোগ্য। তারপর আমার তৈরি অ্যান্টিডোট ক্যাপসুল খাইয়ে শরীর নর্মাল করে দেওয়া যাবে। অবশ্য যদি নীলচে শরীর জিনিসটা ফ্যাশন না হয়ে দাঁড়ায় আর কি। কিন্তু এই রেডিয়েশন তো চামড়ার উপরেই কাজ করে। রোগ বা আঘাত যদি হাড়ে হয়, এই যন্ত্রে রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে বা কমিয়ে চামড়া, হাড় সবকিছুকেই এর আওতায় আনা যায়, বললেন প্রফেসর। ভেবে দেখো, এর সাহায্যে পোলিও, পক্ষাঘাত, ক্যান্সার, এইডস সমস্ত সারানো যেতে পারে। কোনো রোগই নেই যেটা এর সাথে মোকাবেলা করতে পারে।
এই যন্ত্র চিকিৎসা শাস্ত্রে বিপ্লব আনবে। অচিন্ত যেন স্বপ্ন দেখছিল, এত বড় আবিষ্কার, সে ছাপবে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ খবর, ইন্টারভিউ, কিন্তু কিছু যেন একটা মিলছে না। তবে ফাইনাল স্টেজ এখনো বাকি, প্রফেসর বলে চললেন। মানুষের উপরে পরীক্ষা করা হয়নি এখনো, সেটা হয়ে গেলেই এটা গোটা বিশ্বে ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। অচিন্ত চুপ করে রইল। অধ্যাপক একটু অবাক হলেন, কিছু বললেন না যে? অচিন্ত আস্তে করে বলল, আপনি এত বড় একটা আবিষ্কারের খবর কোনো রেপুটেড সায়েন্টিফিক জার্নালে না দিয়ে একটা খবরের কাগজকে জানাচ্ছেন কেন? প্রফেসর কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর হেসে ফেললেন। ধরে ফেলেছ দেখছি, বললেন তিনি। অচিন্ত কিছু বলল না। প্রফেসর তার কাছে এগিয়ে এসে বললেন, ঠিকই বুঝেছো তুমি। আজকে তোমাকে ডাকার উদ্দেশ্যে ইন্টারভিউ দেওয়া নয়, তোমাদের পেপারে একটা বিজ্ঞাপন দেয়া। বিজ্ঞাপন? হ্যাঁ, বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ভলান্টিয়ার চেয়ে, যে কোনো বয়সের হলেই হবে। আর প্রাণেরও কোনো ঝুঁকি নেই, কিন্তু তাকে সবকিছু গোপন রাখতে হবে, আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে। অচিন্ত বলল, কিন্তু তার জন্য আমাকে ডাকলেন কেন? কাগজে বিজ্ঞাপন তো আপনি নিজেই দিয়ে দিতে পারতেন। প্রফেসর কয়েক মুহূর্ত মৌন থেকে তারপর বললেন, আমাকে ভুল বুঝো না, তুমি বিজ্ঞান নিয়ে লেখো, এখানকার পলিটিক্স সম্পর্কেও নিশ্চয়ই জানো। কাজ শেষ হওয়ার আগেই গবেষণার খবর বাইরে প্রকাশ হয়ে গেলে আমার পেছনে এজেন্ট লাগবে, ফর্মুলা হাতিয়ে ওরা নিজেরাই প্যাটেন্ট নিয়ে নেবে, টাকার জন্য ওরা সবকিছুই করতে পারে। এমনটা হোক তুমিও নিশ্চয়ই চাইবে না। তাই আমার ইচ্ছে ছিল স্বেচ্ছাসেবক বাছাই করার কাজটা তুমিই দেখো। এসব ব্যাপার তুমি আমার চেয়ে ভালো বুঝবে, কে বিশ্বাসী হবে আর কে হবে না। আমাকেই বা এত বিশ্বাস করছেন কি করে? অচিন্ত প্রশ্ন করল। তোমাদের এডিটর রাজেন, ওই বলল তোমাকে চোখ বুজে দায়িত্ব দেওয়া যায়, হাসলেন প্রফেসর। আর তাছাড়া বিজ্ঞানের পাতায় তোমার লেখা তো কম পড়েনি, সেরকম একজন বুঝিয়ে লোককে নিজের কীর্তি নিয়ে ফলাও করে বলার লোভটাও বহুদিন ধরে ছিল। অচিন্ত হালকা হেসে ফেলল, কিন্তু কিছু বলল না। প্রফেসর জিজ্ঞাসু চোখে তার দিকে তাকালেন। এখনো কিছু বলছো না যে? নো কমেন্টস? দেখো, তুমি যদি কাজটা না করতে চাও স্বচ্ছন্দে বলতে পারো, কোনো অসুবিধা নেই। না, সেটা নয়, বলল অচিন্ত। আসলে আমি অন্য একটা কথা ভাবছিলাম। কি কথা? আপনি আমাকেই ভলান্টিয়ার করে নিন। কথাটা শুনে প্রফেসর প্রথমে একটু অবাক হলেন, তারপর মুচকি হেসে বললেন, তুমি? বটে, তাহলে যে তোমার একটা ইন্টারভিউ নিতে হচ্ছে। ফ্ল্যাটে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল অচিন্তর। ফিরে হাত মুখ ধুয়ে বিছানায় বসে বহুক্ষণ ভাবল সে কাজটা ঠিক হলো কিনা। মাস ছয়েক আগে বাম হাতটা ঝিমঝিম করতে শুরু করেছিল তার। প্রথমে সে জিনিসটাকে খুব একটা আমল দেয়নি, কিন্তু কিছুদিন পরে সেটা কমছে না দেখে ডাক্তার দেখায় সে। রিপোর্ট আসে মারাত্মক, প্যারিফেরাল নিউরোপ্যাথি, একটা স্নায়বিক রোগ যা আক্রান্ত অঙ্গকে ধীরে ধীরে বিকল করে দেয়। তারপর আস্তে আস্তে সর্বশরীরে সংক্রামিত হয়ে রোগীকে অথর্ব করে দেয়। আর সব শেষে আসে মৃত্যু, খুবই ধীরে ধীরে, কষ্ট জিইয়ে রেখে রেখে। অচিন্ত এমনিতে চাপা স্বভাবের, এ কথাটা সে চেপেই রেখেছে সকলের কাছ থেকে, কিন্তু সময় সময় এবার কি হবে, কখন হবে, এই চিন্তাটা তাকে কুড়ে কুড়ে খায়। আজ এতদিন পরে সে প্রফেসরের কথায় হঠাৎ একটা আশার আলো খুঁজে পেয়েছে। এই সারাক্ষণের ভয় থেকে মুক্তি পেতে গেলে এইটুকু ঝুঁকি তাকে নিতেই হবে। অচিন্ত একটা সুটকেসে কিছু জামা কাপড় ভরে নিল। কাল সকালে তাকে প্রফেসরের বাড়ি গিয়ে উঠতে হবে। পরীক্ষা চলাকালীন সেখানেই থাকতে হবে তাকে। অবশ্য অফিস কামাই করতে হবে না, প্রফেসর বলেছেন অন্য কাউকে এ ছাড় দেওয়া যেত না, কিন্তু তার ব্যাপার আলাদা। তাছাড়া হঠাৎ করে অফিস থেকে গায়েব হয়ে গেলে কারো সন্দেহ হতে পারে, আর সাংবাদিকদের সন্দেহের পাত্র হওয়াটা এই মুহূর্তে একেবারেই কাম্য নয়। ব্যাচেলর হওয়ার এই একটা সুবিধে, যখন তখন যেদিকে খুশি বেরিয়ে পড়া যায়। অচিন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল।
পরদিন সকালে অচিন্ত প্রফেসরের বাড়ি পৌঁছে গেল। একজন চাকর তাকে ঘর দেখিয়ে দিল। দিনটা রবিবার, তাই অফিস ছিল না। সে সারাদিন বই পড়ার চেষ্টা করলেও পারল না। মন পড়ে আছে সন্ধেবেলার এক্সপেরিমেন্টের উপর। বিকাশ মহাপাত্রের দেখা মেলেনি। উনি সারাদিন ল্যাবে ব্যস্ত। অবশেষে 6:05 প্রফেসর দরজায় নক করলেন। চলে এসো। অচিন্ত প্রফেসরের পিছু নিল। যেতে যেতে প্রফেসর বললেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না। কেশবকে কেমন লাগলো? খাবার ঠিকঠাক দিয়েছে? হ্যাঁ। এই কেশব রাঁধুনি কাম কেয়ারটেকার, আর দারোয়ান রঘুনাথ, এদেরকে নিয়েই আমার সংসার, হেসে বললেন অধ্যাপক। সমস্ত ঘরদোর ওরাই পরিষ্কার রাখে। ওরা না থাকলে আমার পক্ষে একা বাস করা সম্ভব ছিল না। ল্যাবে পৌঁছে অচিন্ত দেখল কেশব আর রঘুনাথ আগে থেকেই সেখানে আছে। জিসিএমআর এর ঝাঁ চকচকে কন্ট্রোল প্যানেলে লাল নীল আলো জ্বলছে। পরীক্ষার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। প্রফেসর বললেন, পরীক্ষা চলাকালীন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কোনো প্রশ্ন করার সময় এখন নয়। অচিন্ত মাথা নাড়ল। প্রফেসর প্যানেলে চোখ রেখে বললেন, যন্ত্রের ভেতরে ঢোকো। অচিন্ত চটি খুলে রেখে কেশবের খুলে ধরা দরজা দিয়ে জিসিএমআর এর কাচে ঢাকা টিউবে শরীর গলিয়ে দিল। কেশব দরজা বাইরে থেকে সিল করে দিল। প্রফেসর প্যানেলের পাশ থেকে একটা মাইক্রোফোন তুলে নিয়ে বলতে লাগলেন, তুমি এখন আছো 25°C, 760 মিলিমিটার অফ এইচজি প্রেসারে। রেডিয়েশনের পরীক্ষা হবে তোমার ডান পায়ের বুড়ো আঙুলে। অচিন্ত মাথা নাড়ল। প্রতিটি কথা সে একটা সাউন্ড সিস্টেমের মাধ্যমে শুনতে পাচ্ছিল। এবার রেডিয়েটরের আউটপুট টিউবের রাবারের আবরণ টেনে নিজের আঙুলে পরাও। অচিন্ত টেবিল ল্যাম্প সদৃশ আউটপুট টিউবে হাত বোলাতেই রাবারের একটা আবরণ অনুভব করল। সেটাকে সে ধরে টান দিতে পাতলা রাবার লম্বা হয়ে এলো। সে তার বুড়ো আঙুল তার মধ্যে ঢোকালে সেটা চামড়ার উপর চেপে বসল। প্রফেসরের নির্দেশ এলো, এবার শুয়ে পড়ো। অচিন্ত তাই করল। এবার শুরু। 3, 2, 1। প্রফেসর প্যানেলে একটা বোতাম টিপতেই অচিন্তর আঙুলে যেন হাতুড়ির ঘা পড়ল। সে চিৎকার করে উঠে বসতেই অচিন্ত টের পেল যে ব্যথাটা সম্পূর্ণ উবে গেছে। ঠিক আছো? প্রফেসরের উদ্গ্রীব প্রশ্নের জবাবে হ্যাঁ সূচক মাথা নাড়ল অচিন্ত। এবার অচিন্ত আঙুল বের করো। অচিন্ত এক টানে রাবারের আবরণটা খুলে ফেলল, আর যা দেখলো তাতে স্তম্ভিত হয়ে চেয়ে রইল। ঠিক সেই রেডিয়েটেড কোষগুলোর মতো তার বুড়ো আঙুলটাও সে অস্বাভাবিক অপার্থিব নীল রংটা ধারণ করেছে। অচিন্তর আঙুলে রং ছাড়া তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রথম দিন রাতে বারতিনে ঘুম থেকে উঠে নিজের পা পর্যবেক্ষণ করলেও পরদিন সকালে অফিসের তাড়ায় সে তার নীলচে আঙুলের কথা ভুলেই গেল। ব্রেকফাস্টে প্রফেসর এই নিয়ে কোনো প্রশ্ন করলেন না। শুধু বলে দিলেন যে যেন অফিসে গিয়ে বলে যে তিনি কোনো ইন্টারভিউ দেননি, তার সঙ্গে আড্ডা মেরেছেন শুধু। সেদিন মাঝরাতের পরে অচিন্ত প্রফেসরের সঙ্গে বসে টিভিতে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের একটা খেলা দেখছিল। হঠাৎ টেবিলে রাখা একটা অ্যালার্ম ঘড়ি বেজে উঠল। অ্যালার্ম বন্ধ করে প্রফেসর বললেন, এখন 12:10। তোমার উপর এক্সপেরিমেন্ট করার পর 30 ঘন্টা পেরিয়েছে। এবার বলো, তোমার পা কেমন আছে? অচিন্ত চটি খুলে আঙুলে হাত দিলে, সেটাকে একবার নাড়ালো, তারপর ভ্রু কুঁচকে বলল, আঙুলটা কেমন যেন ভারী ঠেকছে। প্রফেসর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, ল্যাবে চলো। পরীক্ষাগারে এসে অধ্যাপক অচিন্তের আঙুল থেকে কোষের নমুনা সংগ্রহ করে মাইক্রোস্কোপে দেখলেন, তারপর সোজা হয়ে দাঁড়ালেন। তোমার কোষ বড় বুদ্ধিমান হে অচিন্ত, খাবার জমা করছে। অচিন্ত বুঝতে পারল না। মানে মানে ভবিষ্যতের জন্য সঞ্চয়? কিন্তু কেন? অচিন্ত অবাক হয়ে গেল। কারণ তোমার আঙ্গুল এখন একটা সমষ্টি, যাকে মাইক্রো অর্গানিজমদের কলোনি আর খাদ্য সঞ্চয় যে কোনো জীবই করে থাকে, বললেন প্রফেসর। কোষগুলো ওদের বরাদ্দ রেশনের বেশি খাবার সংগ্রহ করে
ভ্যাকুয়াল অর্থাৎ কোষ গহ্বরে জমিয়ে রেখেছে, তাই তোমার পা ভারী ঠেকছে। সে কোনো চিন্তার ব্যাপার নয়। এখন তুমি বরং গিয়ে দেখো ফ্যাব্রিগাস গোল করলো নাকি। আর আপনি? প্রশ্ন করলো অচিন্ত। আমি এক্সপেরিমেন্ট লগে সমস্তটা আপডেট করে আসছি। অচিন্ত অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো। শুনছিলেন অজানা নিরাময়ে প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।